সবুজ ভেংচি কেটে বলল, হাসিস না আকাশ। চাঁদে যদি একবার পৌঁছাতে পারি, তাইলে ওই লোকগুলারে ওখানে দাফন করে আসবো। পুলিশের বাপেরও সাধ্য নেই ওখান থেকে বডি উদ্ধার করার। আকাশের হাসিটা হঠাৎ মিলিয়ে গেল। সে হাতের রডটা শক্ত করে ধরল, তার চোখে আবার ফিরে গেল চেয়ারে বাঁধা যুবকটির দিকে। আড্ডার মেজাজটা এক সেকেন্ডে আবার খুনের নেশায় ফিরে এলো। আকাশ ঠান্ডা করে বলল, চাঁদ অনেক দূরে সবুজ। আপাতত এই জানাগুলোকে কলিজা জমিনে নামাই আনি। আয়, এবার কাজের কথায় ফিরি। গুদাম ঘরের লাইটটা একবার জ্বলে উঠে নিভে গেল। হাসির রেশটুকু বাতাসে মিলিয়ে যাওয়ার আগে শুরু হলো আসল খেলা। আকাশে তখন সকাল 8টার মিঠে রোদ খেলা করছে। জানালার পর্দা চিরে আসা সেই আলোয় চারপাশটা শান্ত দেখালেও মেঘলার ঘরে তখন এক অন্যরকম যুদ্ধ চলছে। গত কয়েকদিনের মানসিক ধকল আর রাতের জাগরণে মেঘলা এতটাই ক্লান্ত যে সকাল গড়িয়ে গেলেও তার দু চোখে রাজ্যের ঘুম লেপ্টে আছে। কিন্তু তার 2.5 বছরের ছোট্ট রাজপুত্র বীরের চোখে ঘুমের লেশ মাত্র নেই। সে অনেক আগেই ঘুম থেকে উঠে তার খেলনাপাতির বিশাল সাম্রাজ্যে খাটের ওপর ছড়িয়ে বসেছে। মেঘলা ঘুমানোর আগে বেশ বুদ্ধির কাজ করেছিল। বীর অত্যন্ত চঞ্চল, তাই সে যাতে অগোচরে ঘরের বাইরে চলে না যায় বা বাথরুমের দিকে গিয়ে পানি ঘাটতে, সেজন্য নিজের একটা বড় সুতির শাড়ি দিয়ে বীরের কোমরের সাথে নিজের হাত শক্ত করে বেঁধে রেখেছে। বীর সারা ঘরে ঘুরে বেড়াতে পারবে, কিন্তু ঘরের বাইরে যাওয়ার জো নেই। বীর সেই বাঁধনটা খোলার কম চেষ্টা করেনি। তার ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে শাড়ির গেটটা কামড়ে ধরে টেনে হিচড়ে একাকার করেছে, কিন্তু কোনো লাভ না হওয়ায় সে কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে। আকাশ পাতাল মাথায় তুলল, তার মাঝে এখন অঘরে ঘুমে ঘুমাচ্ছে। তা দেখে বীরের মনে একরাশ অভিমান দানা বাঁধল। মা উঠছে না দেখে বীর এবার তার অস্ত্র বদলালো। সে মেঘলার ফোনটা নিয়ে ইউটিউবে কার্টুন চালিয়ে দেখছে। আবার কখনো মেঘলার বুকের কাছে মুখ নিয়ে গিয়ে অবুঝ বাচ্চার মধ্যে তুতু খাওয়ার বায়না ধরেছে। যখন কিছুতেই কাজ হচ্ছে না, তখন সে মেঘলার চুলগুলো ধরে বেশ জোরে এক টান দিল। মেঘলা ঘুমের ঘোরে একটু কুকড়ে উঠলেও চোখ মেলল না। বীর এবার মেঘলার গালের উপর ঝুঁকে পড়ে তার সেই আধো আধো তুতলানো বলিতে অভিযোগের ঝুড়ি খুলে বসল। তার 2.5 বছরের ছোট্ট মুখটা অভিমানে ফুলে উঠেছে। সে মেঘলার নাকটা টিপে ধরে বলতে লাগলো, মা, ও মা, তুমি এত না ঘুমাও কেন? দেখো আমি উঠেছি তো। কেলতি, তুমি উঠো না কেন? আমার খুব খিদে পেয়েছি তো। পাপা কোথায় তোরা গেল? পাপা আমার সাথে খেলবে না? মেঘলা এখনো নিরুত্তর। বীর এবার শাড়ির বাঁধনটা এক ঝটকায় টেনে মেঘলার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আপনি কেন এলো না এতনো? আমার ভাল লাগে না মা। তাতু কতদিন আতে না, তবে খুব কালাপ। তুমি উঠো, আমার পেটে চুচু তুলছে। পাপা ঘুম থেকে উঠে কোথায় পালালো? তুমি আমার গেটটা খুলে দাও না মা, আমি বাইরে যাবো। বীরের সেই তোতলামি মেশানো অভিযোগগুলো যেন ঘরের নিস্তব্ধতা ছাপিয়ে এক মায়ার সৃষ্টি করলো। সে কখনো মেঘলার গাল কামড়ে দেওয়ার চেষ্টা করেছে, আবার কখনো ফোনটা দিয়ে মেঘলার হাতে বাড়ি মারছে। তার মনে হচ্ছে এই শাড়ির বাঁধনটা বোধহয় তার মাতাকে বন্দি করে রাখার জন্য নয়, বরং তার সাথে লুকোচুরি খেলার জন্য বেঁধেছে। অভিমানে বীর একসময় মেঘলার পেটের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। তার ছোট্ট কপালে চিন্তার রেখা। পাপা নেই, চাচু নেই, আন্টিও আসছে না। 2.5 বছরের এই ছোট্ট হৃদয়ে অভিযোগ অনেক, কিন্তু তার সবটুকু ভরসা এই ঘুমন্ত মা। সে বিড়বিড় করে বলতে লাগলো, মা, তুমি পড়তা, খুবই পড়তা মা। আমি আর কথা বলবো না তোমার সাথে। মেঘলার ঘুমের ভেতরেও বোধহয় বীরের এই করুণ আকুতি পৌঁছালো। সে অবচেতন মনে বীরকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল, কিন্তু চোখের পাতা তখনও ভারী। সকালের এই খুনসুটি যেন বিষণ্ণতায় এক পশলা প্রশান্তি বৃষ্টি নিয়ে এলো। বীর এক ঝটকায় মেঘলা পেটের ওপর থেকে উঠে ফোনটা নিয়ে তার পাপাকে ফোন করলো। হ্যালো পাপা, কোথায় তুমি? এখন আমি বাইক লাইনে যাবো। গুদাম ঘরের আড্ডা আর হাসির রেশটুকু যেন কর্পূরের মতো উবে গেল। আকাশ হাতে রাত পোড়া সিগারেটটা মেঝেতে ফেলে বুট দিয়ে পিষে দিল। তারপর
তেরসা চোখে মার্কোর দিকে তাকিয়ে একটু মিষ্টি হেসে আয়েশ করে বলল, মার্কো ভাই, অনেক তো হাসাহাসি হলো। এবার ইঞ্জেকশনগুলো সুন্দর করেই বাচ্চা ধনদের গায়ে পুশ করে দে, দেখিস ব্যথা যেন একদম না পায়। আকাশের এই মিষ্টি কথা শুনে চেয়ারে বাঁধা লোকটার আত্মা শুকিয়ে গেল। মার্কো দাঁত বের করে একটা শয়তানি হাসি দিয়ে সিরিঞ্জটা উঁচিয়ে ধরল। সে গম্ভীর গলায় বলল, Don't worry, Akash. I'll inject it so smoothly that they'll feel the heaven before they go to hell. মার্কো যখন প্রথম যুবকটির কাছে গিয়ে সিরিঞ্জটা তার মাংসে ঢোকালো, ঠিক তখনই অদ্ভুত এক কাণ্ড ঘটল। ইঞ্জেকশন ফুটেছে ওই অপরাধীর গায়ে, কিন্তু যন্ত্রণায় ছটফট করে উঠল সোফায় বসে থাকা সবুজ। সে নিজের হাত পা কুকড়ে আ ও করতে করতে বলে উঠল, ওরে বাপরে, ও মার্কো, আসতে রে ভাই, ওরে মরে গেলাম, একটু ধীরে কর। কি লাগছে রে? সবুজের এই ঢং দেখে নীলয় এতক্ষণ সহ্য করছিল, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বিরিয়ানির খালি বক্সটা পাশে ছুঁড়ে ফেলে সবুজের দিকে তেড়ে গিয়ে বলল, ওই শালা যাওরা, চুপ করবি তুই? ঘটনা কি বলতো? ইনজেকশন কি মার্কো তোর পোদে ফোটাচ্ছে? ওইখানে লোকটা মরে যাচ্ছে, সে কোনো শব্দ করছে না, আর তুই এখানে বসে বসে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব উচ্চারণ করে ফেলছিস। সবুজ গা ঝাড়া দিয়ে উঠে বসলো। সে গাল ফুলিয়ে বলল, আরে ভাই, সিরিঞ্জটা যখন ওর চামড়ে ঢুকছে, আমার মনে হচ্ছে ওটা আমার কলিজা পড়ছে। আমি হলাম কোমল হৃদয়ের সুপুরুষ, আমার গায়ে ব্যথা লাগে না? নীলয় এবার দাঁত কিরবির করে বলল, তোর কোমল হৃদয়ের গোষ্ঠী কিলাই? তুই পাইলট নাকি বাচ্চার সামনের নার্স যে সিরিঞ্জ দেখলে নিজেই অজ্ঞান হয়ে যাস? আর একটা শব্দ করলে ওই সিরিঞ্জটা এবার তোর পেছনে গেঁথে দেব, তখন বুঝবি স্বরবর্ণ কয়টা আর ব্যঞ্জনবর্ণ কয়টা। সবুজ রেগে গিয়ে নীলয়কে একটা ধাক্কা দিয়ে বলল, দেদবাল, তোদের সাথে থাকাই পাপ। আমি একটু সহানুভূতি দেখাচ্ছি আর তুই আমার গোষ্ঠী উদ্ধার করছিস? যা, আমি আর কথা বলবো না, তুই একা একাই গুন্ডাগিরি কর। আজিজ পাশ থেকে হাসতে হাসতে পিস্তলটা নাচিয়ে বলল, সবুজ, টেনশন নিস না, পরের ফ্লাইটে তোকে আমি স্পেশাল একটা ইনজেকশন দিব যাতে তোর উরুতে ব্যথা না লাগে। সবুজ এবার নীলয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে সোফার ওপাশে গিয়ে মুখ ঘুরিয়ে বসলো। দুই বন্ধুর এই হাসির ঝামেলা দেখে আকাশও নিজের হাসি চেপে রাখতে পারল না। কিন্তু মার্কোর শিরিন যখন কাজ শুরু করলো, তখন গুদাম ঘরের দেয়ালগুলো অপরাধীদের চাপা চিৎকারে কাঁপতে শুরু করলো। আকাশের মুখটা আবার গম্ভীর হয়ে গেল। সে রডটা হাতে নিয়ে এগিয়ে গেল। বিনোদনের সময় শেষ, এবার হিসেব চুকানোর পালা। গুদাম ঘরের ভেতরে বাতাসের ভার বৃদ্ধি পেয়েছে, তবে এবার তাতে হাসির রেশ নেই, আছে কেবল এক বুক নিংড়ানো হাহাকার। আকাশ ধীর পায়ে এগিয়ে গিয়ে চেয়ারে বাঁধা ওই পিশাচটার মুখোমুখি বসলো। তার চোখে এখন আগুনের হলকা নয়, বরং শ্রাবণের মেঘ জমেছে। আকাশ খুব শান্ত গলায় প্রায় ফিসফিস করে বলতে শুরু করলো, বলতো এবার, তোর শত্রুতা তো ছিল আমার সাথে, আমার বাবার সাথে, আমার এই ভাই বন্ধুদের সাথে। মাঝখানে আমার বোনটাকে অপরাধ করেছিল, কেন ওকে ওভাবে নেভে যেতে হলো? কেন ওকে মৃত্যুর উপরে ঠেলে দিলি? আকাশের গলার স্বর কান্নায় বুঝে এলো। সে রডটা দিয়ে আলতো করে লোকটার হাঁটুতে ছুঁয়ে আবার বলল, ওর অপরাধ কি শুধু ছিল যে সে আমার বোন? একবারও কি তোর বুকটা কাঁপেনি? কথা শেষ হতেই আকাশ দাঁতে দাঁত চেপে রড দিয়ে লোকটার পায়ে এক সজোরে আঘাত করলো। হাড় ভাঙার সেই মর্মর শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। রোদ লোকটার একদম সামনে এসে দাঁড়ালো। তার চোখে জল টলমল করছে। সে ভেজা গলায় বলল, আমার ছোট বোনটা যখন খেতে বসতো তখন বায়না ধরতো আমি খাইয়ে না দিলে খাবে না। যে দুটো হাত দিয়ে আমি আমার বোনকে খাইয়ে দিলাম, সেই দুটো হাত দিয়ে ওকে আমি খবরে দাফন করে এসে জানিস কতটা যন্ত্রণা? বল, কেন করলি এটা? আজ যতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিল, এবার সে এগিয়ে এলো। জ্যোৎস্না শুধু আকাশের বোন ছিল না, সে ছিল আজিজের পৃথিবী। আজিজ পকেট থেকে একটা ফ্ল্যাশ বের করলো। তার হাত কাঁপছে, কিন্তু চোখে প্রতিশোধের আগুন। সে লোকটার একটা হাত টেনে ধরে খুব শান্ত গলায় বলল, তুই আমার আলোকে কেড়ে নিয়ে আমার জীবনের আলো নিভিয়ে দিয়েছিস, শুয়োরের বাচ্চা। ওকে আমি একটু দূর থেকে দেখতাম, তুই সেই দেখাটুকু শেষ করে দিলি। এমনভাবে তাকে মৃত্যু দিলি, তার শেষ দেখাটাও আমি দেখতে পারলাম না। তুই কি ভাবলি এরপরে তোকে ছেড়ে দিব?
দেখলি তো কোথায় ফ্রান্সে গিয়ে লুকিয়েছিলিস তুই, সেখান থেকে কিভাবে তোকে নরক যন্ত্রণা দিতে দিতে ইন্ডিয়াতে ফিরিয়ে আনা হলো। তো কী ভাবছিস তোকে নিয়ে বাসর সাজাবো? তার জন্য তোকে এখানে ফিরিয়ে নিয়ে এসেছে। তোকে এমন যন্ত্রণা দিব যে দুনিয়ায় বেঁচে থাকতে নিজেই চাইবে যে আমরা যেন তোকে মেরে ফেলি। কথাটা বলেই আজিজ সজোরে লোকটার হাতের একটা নখ উপড়ে নিল। সেই নারকীয় চিৎকারে গুদাম ঘরের ছাদ ফেটে যাওয়ার উপক্রম হলো। আজিজের চোখের জল লোকটার রক্তের সাথে মিশে একাকার হয়ে গেল। নিলয় হঠাৎ করে লোকটার একটা হাত পেছন দিকে মোচড়ে ধরল। তার চোয়াল শক্ত। সে একটা থাপ্পড় কষালো লোকটার গালে। থাপ্পড়ের চোটে লোকটার মুখটা একদিকে ঘুরে গেল এবং একটা রক্তাক্ত দাঁত ছিটকে মেঝেতে পড়ে গেল। নিলয় গর্জে উঠে বলল, তোর মা বোন নেই রে কুলাঙ্গার, আমাদের কলিজাটা তো ছিঁড়ে নিয়েছিস। এখন তোর কলিজা ছিঁড়ে নিলেও আমাদের তৃপ্তি হবে না। মার্কো খুব সাবধানে একটা কালো রঙের ড্রাগস সিরিঞ্জে ভরল। সে সিরিঞ্জটা লোকটার ঘাড়ের কাছে ধরে ঠান্ডা গলায় বলল, This will make you feel like your veins are burning in acid, but you won't die. You have to suffer for every tear my sister shed. ইঞ্জেকশনটা পুশ করতে লোকটা মাছের মতো ছটফট করতে লাগলো। এই বিভৎস যন্ত্রণার মাঝেও সবুজ তার স্বভাবজাত অদ্ভুত রূপটা ছাড়ল না। সে লোকটার পা দুটো যত্ন করে নিজের কোলের ওপর টেনে নিল। তারপর একটা ছোট্ট কাটার বের করে লোকটার পায়ের ছোট নখটা কাটার ভান করে বলল, আহারে, তোর তো অনেক কষ্ট হচ্ছে রে ভাই। এই তো আমি তোর পায়ের এই ছোট নখটা উপড়ে দিচ্ছি, যাতে তোর মনোযোগ হাতের ব্যথা থেকে পায়ের দিকে যায়। আমি তোর কতটা উপকার করছি দেখ। পাইলট মানুষ তো সব সময় মানুষের সেবা করতে পছন্দ করি। এই নে উপহার। সবুজ একটানে নখটা উপড়ে নিল। লোকটা এখন কেবল জীবন্ত এক মাংসের পিণ্ড। আকাশ আবার উঠে দাঁড়ালো। তার চোখে তখন কোনো জল নেই, আছে কেবল বিচারকের কঠোরতা। সে রডটা উঁচিয়ে ধরল। আজ রাত শেষ হওয়ার আগে এই গুদামঘর থেকে কোনো জানোয়ার অক্ষত ফিরে যাবে না। জ্যোৎস্নার কান্নার প্রতিটি হিসেব আজ রক্তের অক্ষরে লেখা হবে। গুদামঘরের প্রতিটি কোণ এখন যন্ত্রণার আর্তনাদে ভারী হয়ে আছে। কিন্তু সেই আর্তনাদ ছাপিয়ে হঠাৎ অট্টহাসি দিয়ে উঠল চেয়ারে বাঁধা সেই পিশাচটা। রক্তের প্রলেপ মাখা মুখ নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে বিকট গলায় বলতে শুরু করলো, কিসের বিচার করছিস তোরা? যখন আমার ভাইকে মেরেছিস তখন কি ভেবেছিস আমি ছেড়ে দেব? তোরা আমার ভাইকে নৃশংসভাবে মেরে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছিলি শুধু এই কারণে যে সে তোর বোনের দিকে নজর দিয়েছিল। রক্তের বদলে রক্ত নিয়েছি আমি, সমান সমান হিসাব। ওর কথা শেষ হতে না হতেই আকাশ রডটা সজোরে ওর চোয়ালে মারল। কিন্তু আকাশ কিছু বলার আগেই সবুজ সোফা থেকে লাফিয়ে উঠে সামনে এসে দাঁড়ালো। সবুজের সেই শয়তানি হাসি এখন আর নেই, সেখানে খেলা করছে চরম ঘৃণা। সে লোকটার কলার চেপে ধরে বলল, এই শুয়োরে বাচ্চা, মুখ সামলে কথা বলবি। তোর ভাই শুধু আমাদের বোনের দিকে নজর দেয়নি, তোর ওই জানোয়ার ভাইটা এ পর্যন্ত কত হাজার মেয়ের জীবন নষ্ট করে বাইরে পাচার করেছে তার খবর রাখিস? অসংখ্য মেয়ের সম্মান নিয়ে সিনেমিনি খেলা ওই পিশাচটাকে বাঁচিয়ে রেখে কি আমরা পূজা করতাম? ওই কুলাঙ্গারটাকে তো কুচি কুচি করে কাটা উচিত ছিল। গাছে ঝোলানো তো ওর জন্য পুরস্কার ছিল। রোদ এগিয়ে এসে লোকটার বুকে লাথি মেরে ফেলে দিয়ে বলল, আমার বোনটা নিষ্পাপ ছিল। সে জানতো না এই পৃথিবীর তোর ভাইয়ের মতো আবর্জনা আর তোর মতো জানোয়ার বিচরণ করে। তুই তোর পাচারকারী ভাইয়ের পাপের বদলে আমাদের ফুলের মতো বোনটাকে শেষ করলি। এর শাস্তি তোকে ওভাবে বুঝিয়ে দিলে শেষ হবে না রে। আজিজ পকেট থেকে একটা ধারালো ব্লেড বের করলো। তার চোখের জল শুকিয়ে এখন সেখানে কেবল খুনের তৃষ্ণা। সে লোকটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই তোর ভাইয়ের পাচারের কারবার বাঁচাতে জ্যোৎস্নাকে ঢাল বানিয়েছিলি, বেশ করেছিস। এখন দেখ আজিজ কি করতে পারে। তোর ভাইকে তো গাছে ঝুলিয়েছিলাম, তোকে আমি জ্যান্ত অবস্থায় নরক দেখাবো। তোর প্রতিটি অঙ্গ আমি আলাদা করব, কিন্তু তোকে মরতে দিব না। নীলের শান্ত ভঙ্গিতে লোকটার আঙুরের জয়েন্টগুলো মরমর করে ভাঙতে ভাঙতে বলল, তোর ওই জানোয়ার ভাইটার জন্য এত মায়া? যে ভাই অন্যের মা বোনকে পণ্য মনে করত, তাকে তো জাহান্নামে পাঠিয়ে আমরা সওয়াবের কাজ করেছি। আর তুই সেই পৈশাচিক জিদ মেটালি আমাদের জ্যোৎস্নার উপর। আজকের এই মুহূর্তে তোর জীবনের শেষ নয়, আজকের মুহূর্ত থেকে তোর অনন্ত যন্ত্রণার শুরু। মার্কো সিরিঞ্জের শেষ বিন্দুটা পুশ করে দিয়ে বলল, Your brother was a parasite and you are a virus.
I am going to clean this world by erasing you piece by piece. আকাশ আবার লোকটার সামনে গিয়ে বসলো। এবার তার চোখে কোনো সহানুভূতি নেই, আছে কেবল হিমশীতল শূন্যতা। সে রডটা লোকটার গলার কাছে চেপে ধরে বলল, তোর ভাইয়ের বদলে তুই জ্যোৎস্নাকে নিয়েছিস, এবার তোর বদলে তোর পুরো অস্তিত্ব মুছে দেব। তুই ভাবছিস তোকে মেরে আমরা শান্তি পাবো? না রে, তোকে আমরা মারবো না, তোকে আমরা তেলে তেলে পচাবো, যাতে তুই প্রতি মুহূর্তে তোর এই নরকবাসী ভাইয়ের কথা মনে করে আফসোস করিস। গুদাম ঘরের লাইটটা একবার তীব্রভাবে জ্বলে উঠল। শুরু হলো শোধবোধের এক অন্তহীন খেলা। আজ রাতের পর এই পৃথিবীতে জানোয়ার শব্দটার সংজ্ঞা বদলে যাবে। গুদাম ঘরে সেই ভারী লোহার দরজাটা যখন ক্যাচক্যাচ শব্দে খুলে গেল, তখন বাইরে ভোরের মিঠে রোদ 4 বন্ধুর মুখে এসে পড়ল। রাতভর তাণ্ডব চালানোর পর সবার চেহারায় এখন ক্লান্তির ছাপ থাকলেও এক অদ্ভুত তৃপ্তি খেলা করছে। বিশেষ করে আজিজের চোখে সেই পাথরে ভাবটা কিছুটা হলেও শিথিল হয়েছে। ঘড়িতে তখন সকাল 8:30। রোদ নিজের রক্তমাখা শার্টের হাতাটা গুটিয়ে আকাশের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, ভাই ওকে ওখানেই শেষ করে দিয়ে আসলে ভালো হতো না? হাফত শুকে যেত। আকাশ পকেট থেকে শেষ সিগারেটটা বের করে ধরিয়ে একটা লম্বা টান দিল। কুয়াশা আর ধোয়ার মিশেলে তার চেহারাটা রহস্যময় দেখাচ্ছে। সে শান্ত কিন্তু হিমশীতল গলায় বলল, না রোদ, মারবো না ওকে। মরে গেলে তো মুক্তি পেয়ে গেল। ওকে দিনে মাত্র একবেলা খাবার দেবে, যাতে ও বেঁচে থাকে কিন্তু নড়াচড়া করতে না পারে। তিলে তিলে যন্ত্রণা ভোগ করে ও যখন প্রতি সেকেন্ডে মৃত্যুকে ডাকবে, অথচ মৃত্যু আসবে না, সেটাই হবে ওর জন্য আসল সাজা। শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণায় দগ্ধ হয়ে মরার চেয়ে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। বাকিরা আর কোনো কথা বলল না। তারা জানে আকাশ যখন এই সুরে কথা বলে তখন স্বয়ং শয়তানও তর্কে যাওয়ার সাহস পায় না। আসলে এই প্রতিশোধের আগুনটা অনেক পুরনো। ওই লোকটার পাচারকারী ভাইটা যখন মেঘলা আর জ্যোৎস্নার দিকে হাত বাড়িয়েছিল, তখন আকাশ আর তার দলবল তাকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিল। সেই রাগে ওই লোকটা জ্যোৎস্নাকে মেরে ফ্রান্সে পালিয়ে যায়। ভাগ্যক্রমে সবুজে তখন ওখানে ছিল। নিজের পাইলট হওয়ার সুবাদে আর প্রসাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে সবুজে ওকে সেখান থেকে পাকড়াও করে দেশে নিয়ে এসেছে। সামনের দিকে হাঁটতে হাঁটতে আকাশ হঠাৎ নীলয়ের দিকে তাকিয়ে বলল, নিলয়, কাল রাতে ওই ছেলেটাকে তুলে নিয়ে আসিস তো। ওই যে বসে থেকে যেটা চাঁদের উপর ওভাবে নজর দিচ্ছিল আর আজে বাজে মন্তব্য করছিল। সবুজ রিলস দেখা বন্ধ করে কান খাড়া করলো। সে আকাশের দিকে তাকিয়ে আকাশ থেকে পড়ার ভান করে বলল, আরে ভাই, নাসা চাঁদে যাচ্ছে শুনলাম, কিন্তু আমার শালি কাম বোন চাঁদের সাথে আবার কি হলো? ওরে নিয়ে আবার কে গবেষণা শুরু করলো? নিলয় এবার সবুজের কাঁধে হাত রেখে পৈশাচিক হাসি দিয়ে বলল, আরে সবুজ, তুই তো বাইরে ছিলি, আসল খবরই জানিস না। আমাদের চাঁদ তো এই আজিজ মিয়ার সাথে একেবারে কট খেয়ে গেছে। আজিজ তখন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে নামছে লুঙ্গি পইরা, আর গ্রামের মানুষ কট দিচ্ছে। সবুজ নিজের হাসি আর চেপে রাখতে পারল না। সে আজিজের দিকে তাকিয়ে পেট চেপে ধরে হাসতে হাসতে বলল, কি বলিস নিলয়? আজিজ লুঙ্গি পেটে ফাইট দিছে? ওরে ভাই, এমন লুঙ্গি ম্যান আছে? বাচ্চাদের নতুন হিরো, যে লুঙ্গি সামলাবে নাকি পিস্তল সামলাবে? শুধু কট দিল, বিয়ে দিল না। আজিজ এতক্ষণ গুম মেরে থাকলেও এবার রেগে মেগে আগুন হয়ে গেল। সে পিস্তলটা কোমরে গুজতে গুজতে চেঁচিয়ে বলল, ওই সবুজ বেশি কথা কবি না কইলাম, বিপদের সময় প্যান্ট পায় নাই তো কি হয়েছে? লুঙ্গি পরেই তো বাঘের মতো ফাইট দিছি। তুই তো ফ্রান্সে বৈশা ব্রেড মাখন খাইছিস, তুই কি বুঝবি এই আবেগের মূল্য? সবুজ হাসতে হাসতে প্রায় মাটিতে গড়িয়ে পড়ার উপক্রম। সে আজিজের গাল টেপে দিয়ে বলল, আরে ভাই, এটাই তো ইতিহাস। একমাত্র তুই বাকি আসলি কট খেতে। একবার কট খেয়ে দেখলি তো পুরো পেট ভরে গেছে সারা জীবনের জন্য। আগে তোকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা হতো কেন বলতো? তুই কট খাসনি, কিন্তু এখন সকালেই তোকে বুকে টেনে ভাই বলে পরিচয় দেবে। ভাই বুকে হা, ওরে মারে মা, হাবাতে আজিজ মির্জা কট খাইছে। নিলয় ফোরন কাটল। একদম, সবুজ ঠিক বলেছে। আজিজ, এখন তো তোর জন্য পাত্রী দেখা দরকার। এমন পাত্রী খুঁজবো যে লুঙ্গি ডান্স খুব ভালো পারে। তোর আর চাঁদের বিয়েতে সবুজ প্লেন থেকে লুঙ্গি বর্ষণ করবে। কি কর সবুজ? সবুজ গম্ভীর হয়ে বলল, অবশ্যই, আমি অলরেডি প্লেনে লুঙ্গি লোড দেওয়ার কথা ভাবতেছি। আজিজের জীবনের সবচেয়ে বড় ল্যান্ডিং হবে ওই দিন।
ভাই আমি যদি লুঙ্গি পরে প্লেনে উঠি তাহলে নিচের জনগণকে আমার মানচিত্র দেখতে পাবে? শালা শুয়োরের বাচ্চা, প্লেন চালাস আর এইটুকু জানিস না? প্লেনের ছাদের সঙ্গে নিচে একটা ফ্লোরও আছে। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। আমি এত প্লেন উড়িয়ে নিচের জীবন উড়াতে ভুলে যাচ্ছি। আজিজ এবার অসহায়ের মতো আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ ভাই, দেখেন এরা আমারে কেমনে পচাইতেছে। আমি কি সাত কইরা লুঙ্গি পরে গেছিলাম? আকাশ আলতো হেসে আজিজের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর সবুজ আর নিলয়ের দিকে তাকিয়ে বলল, থাম তোরা, বেচারা এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত। তবে আজিজ, সত্যি বলতে তোর লুঙ্গি লুকটা কিন্তু হেব্বে ছিল। চাঁদের মতো মেয়ে যদি ওটা দেখে কট না খায়, তবে কার রুচি নিয়ে প্রশ্ন তোলা উচিত বল? সবুজ এবার চূড়ান্ত শয়তানি হাসি দিয়ে বলল, সোনাদিস, তোর ওই ঐতিহাসিক মুহূর্তটা আমি আমার পরবর্তী ফ্লাইটে অ্যানাউন্স করব। যাত্রীরা শুনলে নিশ্চিত ইমার্জেন্সি এক্সিট দিয়া জাপ দেবে হাসতে হাসতে। তখন এবার রোদ বলবে, সবুজ ভাইয়া, আমি প্লেন ক্র্যাশের পর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, দেখেছিলে? কোন ভিডিওটা রোদ? আমাকে সেন্ড করিসনি তো? এক্ষুনি করছি ভাইয়া, 1 মিনিট। রোদ একটা ভিডিওর তার ইনস্টাগ্রামে শেয়ার করলো। সেটা দেখে তোর উপস্থিত আজিজ, নিলয়, মার্কো, রোদ এমনকি স্বয়ং আকাশ হেসে লুডুগি হচ্ছে। সবুজের রাগে গজগজ করতে করতে বলবে, তোরা মজা নিচ্ছিস আমার? ভিডিওটা এমন ছিল যে একদল স্কুল স্টুডেন্ট কোনো একটা সায়েন্স এক্সিবিশনের প্রজেক্টে প্লেন ত্রাস হলে যাত্রীদের বাঁচানোর পদ্ধতি আবিষ্কার করেছে। যেখানে ক্যাপ্টেন যেখানে বসে আছে তারপর থেকে প্লেনের লাস্ট পাকার আগে পর্যন্ত খুলে আসবে এবং সেটা প্যারাশুটে ভাসবে, কিন্তু ভেতরে থাকা পাইলটগুলো আজ্ঞা পাবে। যেন এখানে মূল উদ্দেশ্য যাত্রীদের বাঁচানো, পাইলটের জীবনের কোনো দাম নেই। সবুজ রেগে গজগজ করতে করতে গাড়ির দিকে হাঁটা দিল। পিছনে নিলয় আর আজিজ উচ্চস্বরে হাসিতে সকলের নির্জনতা যেন ভেঙে চুরমার হয়ে গেল। আকাশের মুখেও এক চিলতে হাসি ফুটে উঠল। তখন নিয়ে আকাশে ফোনটা সজোরে বেজে উঠল। তখন আকাশের ফোনটা ছিল নিলয়ের কাছে। নিলয় বলে, কি রে ভাই, ভূমিকম্পকে? বীরের মা। ভাই, লাইক সিরিয়াস, তুই নিজের বউয়ের নাম ভূমিকম্প দিয়ে সেভ করে রেখেছিস? তোর বউটা দেখেনি? আর ওই মেয়ের নাম মনে থাকতো নাকি? মেঘলা ভূমিকম্প না প্রাকৃতিক দুর্যোগ কি জানি একটা নাম, তাই ভূমিকম্প দিয়ে সেভ করেছিলাম শেয়ার ঠিক করতে। এই কথা শুনে আর এক দফা হাসির রোল পড়ে যাবে সেখানে। এটা কি বাস্তবে সম্ভব? যেখানে বউয়ের নাম মেঘলা, সেখানে মেঘলা নামটা নাকি তার মনে থাকে না। তাই সে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ এসব দিয়ে মনে রেখেছে বউয়ের নাম মেঘলা। এরকম মানুষ কই আছে? আর আকাশ ফোনটা রিসিভ করে কানে ধরার কথা বলার আগে সেখান থেকে চিৎকার ভেসে আসলো। আকাশ ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো ছোট্ট বীরের আধো আধো মিষ্টি অভিযোগের সুর। 2.5 বছরের বীরের গলায় তখন এক আকাশ অভিমান। তুমি তাড়াতাড়ি এত পাপা, জানো মা আমার কোমরে কাপড় বেঁধে দিয়েছে, তারপর সে কাপড় নিজের হাতে বেঁধেছে। আমার দুধু দিতে না পাপা, মা পতা। আকাশের বুকের ভেতরটা এক মুহূর্তে শীতল হয়ে গেল। সে এতক্ষণে সব নিষ্ঠুরতা ভুলে হো হো করে হাসতে হাসতে বলল, আসছি রে আমার নেংটির বাচ্চা, পাপা এখনই আসছে। বীরের আনন্দ তখন ধরে না। সে ফোনের ওপাশ থেকেই লাফাচ্ছে। শিগলি তাড়াতাড়ি এত পাপা, তাতুকেও নিয়ে থো পাপা, মামুকেও নিয়ে আথো। আকাশ ফোনটা রোদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে ধর, তোর ভাতিজা কি বলছে শোন। রোদ ফোনটা কানে নিতেই বীরের আবদার শুরু হলো। তাতু তুমি পাপার সাথে এথো, আমরা সবাই মিলে বাইক রাইডিং এ যাবো, তাড়াতাড়ি এতো কিন্তু। রোদ হেসে জবাব দিল। আচ্ছা বাবা, আমরা সবাই আসছি। ফোনটা যখন আজিজের হাতে গেল, আজিজ একটু মজা করে বলল, মামা আমি কি আসবো? কিন্তু আমি তো বাইক চালাতে পারি না। পাশ থেকে সবুজ ফোরন কাটলো। আরে আজিজ, টেনশন নিস না, আমি যে শুধু প্লেন উড়াই তা তো না, আমি বাইকও ফাটাফাটি চালাই। আজ সবাই মিলে রাইডিংয়ে যাব, জমিয়ে আড্ডা হবে। নিলয় সায় দিয়ে বলল, একদম ঠিক। তবে মার্কো জানালো তার আজ একটু কাজ আছে। তার বউ এলিনা আজ আসছে, তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যেতে হবে। সবাই মিলে ঠিক করলো মার্কো তার কাজে যাবে আর বাকিরা সবাই যাবে আকাশের ফ্ল্যাটে।
আকাশ আবার ফোনটা নিজের হাতে নিয়ে বীরকে বলল। পাপা, ফোনটা তোমার মায়ের কাছে দাও তো। ওদিকে বীর তখন বিছানায় শুয়ে থাকা মেঘলার পেটের ওপর ধপাস করে বসে তাকে নাড়িয়ে নাড়িয়ে ডাকছে। মা, ও মা, ও তো না। পাপা কথা বলবে তোমার সাথে। মেঘলা ঘুমে আর ক্লান্তিতে একটু বিরক্ত হয়ে বলল। উফ, বীর কি হয়েছে? খুব জ্বালাচ্ছিস কিন্তু তুই। বীর নাছরবান্দা সে ফোনটা মেঘলার কানের কাছে ধরল। মেঘলা অনিচ্ছা সত্ত্বেও ফোনটা নিয়ে বলল। কি বলবেন তাড়াতাড়ি বলো। আকাশ ওপাশ থেকে শান্ত গলায় বলল। আসলে আজ সবাই বাড়িতে আসছে মেঘলা, ভালো কিছু বানিয়ে রেখো তো, খুব খিদে পেয়েছে সবার। মেঘলা যেন আকাশ থেকে পড়ল, বিরক্ত হয়ে বলল। বাইরে থেকে খেয়ে আসুন না, আমি এখন পারবো না। আকাশের এবার মেজাজ চড়ে গেল। সে চিৎকার করে বলে উঠল। এই বাল, তোর সাথে এতক্ষণ আমি ভালো ভালো করে কথা বলছি না? ঢং না করে তাড়াতাড়ি উঠে কিছু বানা, আমরা প্রায় পৌঁছে গেছি। বলেই আকাশ ফোনটা খট করে কেটে দিল। মেঘলা ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো। যেমন বাপ তেমন তার বেটা। বাপ ছেলে মেরে জীবনটা কয়লা করে দিল একদম। রাগে গজগজ করতে করতে মেঘলা বিছানা ছাড়ল। রান্নাঘরের দিকে পা বাড়াতেই দেখলো পেছনে পেছনে বীর তার পুচকে পুচকে পা ফেলে মায়ের আঁচল ধরে নাচতে নাচতে আসছে। বীরের মুখে তখন জয়ী হওয়ার হাসি, কারণ আজ পাপা আর সে বাইক রাইডিংয়ে যাবে। রান্নাঘরে গিয়ে মেঘলা যখন হাতা খুন্তি নাচছে, বীর তখনও তার চারপাশ দিয়ে ঘুরঘুর করছে আর আথো আথো বলে বলে যাচ্ছে। মা, ও মা, ডিম পোত করলো আমার জন্য। মেঘলা একটা দীর্ঘশ্বাস ফেলল। এই বাপ ছেলের পাগলামির কাছে তার রাগ বেশিক্ষণ টেকে না। রান্নাঘরের জানালা দিয়ে সকালের রোদটা এসে পড়েছে মেঘলার পিঠে। শরীরটা যেন আজ তার কথা শুনছেই না। গত রাতের ধকল আর ক্লান্তিতে কোমরের নিচ থেকে পুরো অবশ হয়ে আছে। তার উপর এই বিশাল রান্নার আয়োজন। মেঘলা হাতা নাড়ছে আর বিড়বিড় করে আকাশের গুষ্টি উদ্ধার করছে। মানুষটা জমদূত, সাত সকালে এক পাল্লা লোক নিয়ে হাজির হচ্ছে খাওয়ার জন্য। শরীরটা যে চলছে না সেদিকে কোনো খেয়ালই নেই, খালি অর্ডার আর অর্ডার। মনে হয় যেন এবারে রোবট আমি। মেঘলা দ্রুত হাতে অল্প কিছু সাদা ভাত আর পাতলা মসুরের ডাল চড়ালো, সাথে করলো মিক্সড সবজি আর গরম গরম পরোটা। কিন্তু আসল কাজ তো এখনো বাকি। বীরের খাবার। বীর এখন বড়দের মতো সব খাবার খেতে পারে না, তার জন্য আলাদা করে সবজি খিচুড়ি বানাতে হয়। মেঘলা যখন ডাল ঘুরছিল তখনই বীর তার পুচকে পা ফেলে রান্নাঘরে হাজির। মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে বীর ঘাড় উঁচু করে চুলে কি হচ্ছে দেখার চেষ্টা করছে। মা, ও মা, এটা কি? লাল লাল তালো তুমি। মেঘলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। এটা ডাল রে বাবা, তুই যা, তুমি বিরক্ত করিস না। বীর নড়ল না। সে এবার একটা চামচ টেনে নিয়ে বলল। মা, এটা কি ডালো? আমি খাবো। পাপা সেদিন ডাল খেতে চেয়েছিল, তুমি কি পাপাকে ঢাল দিবে? মেঘলার রাগের মাঝে একটু হাসি পেল। সে গম্ভীর হওয়ার ভান করে বলল। হ্যাঁ, তোর পাপাকে আজ অনেক ঝাল দেবো। তুই এখন যা তো বাবা, খিচুড়িটা বসাতে দে। বীর এবার মায়ের আঁচল ধরে টানতে শুরু করলো। মা, ও মা, খিচুড়িতে কি আলু দিবে? আমাকে একটা গোল আলু দাও না, আমি লুডো খেলবো। মেঘলা এবার হেসেই ফেলল। ছেলের পাকা পাকা কথা শুনলে রাগ আর থাকে না। সে একটা ছোট্ট আলুর টুকরো ধুয়ে বীরের হাতে দিয়ে বলল। এনে এটা নিয়ে ড্রয়িং রুমে যা, পাপার চাচুরা আসছে, তাদের দেখাস তোর গোল আলু। বীর আলুটা হাতে নিয়ে খুব গম্ভীর মুখে পরীক্ষা করলো, তারপর বলল। মা, আলু কি তাত? পাপা বলেতে তাত নাকি তত খেতে। এ আলু কি তত খেতে? ছেলের মুখে কট খাওয়ার গল্প শুনে মেঘলার হাত থেকে ডাল ঘুটনি প্রায় পড়েই যাচ্ছিল। সে নিজের কপালে হাত দিয়ে ভাবল, আকাশে 2.5 বছরের বাচ্চার সামনে কি সব আজে বাজে গল্প করে। না না, তার ছেলে ঘুমের মধ্যে সব শুনেছে। ছি ছি। মেঘলা আলতো করে বীরের গালে একটা চুমু খেয়ে বলল। তোর পাপা আর ওর বন্ধুগুলো সব এক একটা আস্ত পাগল। তুই বড় হয়ে ওদের মতো হোস না বাবা, তুই ভালো মানুষ হোস, ঠিক আছে? বীর মায়ের কথা বুঝল কিনা কে জানে। সে আলুটা দিয়ে দৌড় দিল দরজার দিকে। ওপাশ থেকে গাড়ির হর্নের শব্দ পাওয়া যাচ্ছে। মেঘলা বুঝল পাগলের দল বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছে। এবার শুরু হবে আরেক দফা হাঙ্গামা।
মেঘলা কোমরের ব্যথাটা চেপে ধরে শেষবারের মতো আকাশের উদ্দেশ্যে মনে মনে বলল, আসুক আজকে বাড়িতে, এই ঝাল ডাল দিয়েই আজ ওর আপ্যায়ন করব। গাড়ির এসি চললেও পেছনের সিটে যেন গরম তুফান বইছে। সবুজের গলায় তখন সেই বিখ্যাত গানের প্যারোডি। বিয়া হইছে তাতে কি, হলুদে তো এসেছি, বসেছিলাম মণ্ডপের কোনায়, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে অনেক সুন্দরী। গানটা শেষ হতে না হতে আজিজ নিজের কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই সবুজ, এটা তুই কি গাইলি? মাথা কে পুরো গেছে তোর? লোকে যদি জানতে পারে তাদের পাইলট এইসব ফালতু গান গিয়ে বেড়ায়, তবে তোর প্লেনে ওঠা তো দূরে থাক, তোরে দেখলেই মানুষ প্যারাসুট নিয়ে লাফ দিবে। তুই না ইন্টারন্যাশনাল লেভেলের পাইলট? তোর মুখে এইসব মণ্ডপের কোনা আর নতুন সুন্দরী মানায়? সবুজ এবার স্টিয়ারিং এর পাশে বসা আকাশের দিকে তাকিয়ে মুখটা ঝামটা দিয়ে বলল, আরে দূর, পাইলট বলে কি আমার শখ আহ্লাদ নেই? আর সোনালি গ্যাংস্টারের মেয়ে বলে কি আমি সারা জীবন ওর ভয়ে কুকড়ে থাকবো? আমি ঠিক করেছি, সোনালির জ্বালাতন বেশি বাড়লে আমি আরও চারটে বিয়ে করব। ওই 4জন থাকবে 4 দেশে। আমি যখন যে দেশে ল্যান্ড করব তখন সেখানে রাজত্ব করব। সবুজের এই 4 বিয়ের ঘোষণা শুনে গাড়িতে এক মুহূর্তের পিনপতন, নিস্তব্ধতা। ঠিক এই সুযোগে আজিজ অতি সন্তর্পণে নিজের ফোনটা বের করে ভিডিও রেকর্ডিং অন করে ফেলল। সে খুব নিরীহ মুখে বলল, বড়ই সাহসের কথা তো ভাই, একটু বুঝিয়ে বলতো কয়টা করবি আর সোনালি ভাবিরে কি করবি? সবুজ তখন আবেগে গদগদ। সে বুক ফুলিয়ে ক্যামেরার দিকে তাকাতেই বলতে শুরু করলো, হ্যাঁ, আমি সবুজ আহমেদ ঘোষণা করছি, সোনালির রক্তচক্ষু আমি আর ভয় পাই না। আমি আরও 4টা বিয়ে করবেই করব। এক এক দেশে এক একটা সুন্দরী থাকবে, আর সোনালি বাড়িতে বসে শুধু বাপে পিস্তল পরিষ্কার করবে। পাইলটগুলোর কথা আমার মানচিত্র অনেক বড়। ভিডিও শেষ হতেই আজিজ খিলখিল করে হেসে উঠে ভিডিওটার সাথে সাথে নিলয়কে শেয়ার করে দিল। নিলয় ভিডিওটা দেখে নিজের ফোনের ভলিউম ফুল করে দিয়ে বলল, সাবাস আমার বাঘের বাচ্চা। সবুজ, তোর এই বীরত্ব কথা তো এখন সরাসরি সোনালির ইনবক্সে যাওয়ার জন্য রেডি। সোনালি তো এমনিতেই গ্যাংস্টার রূপে, এই ভিডিও দেখলে ও তোর আর ল্যান্ড করতে দেবে না, সরাসরি মাঝ আকাশে তোর চাকা লিক করে দেবে। সবুজ এবার থতমত খেয়ে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সে তোতলামি করে বলল, এ আজিজ, তুই ভিডিও করছিস কেন? আরে ভাই, আমি তো ইয়ার কি মারছিলাম। ডিলিট কর ওটা, তাড়াতাড়ি ডিলিট কর। নিলয় এবার ফোনের স্ক্রিনটা সবুজের নাকের সামনে নাচাতে নাচাতে বলল, ডিলিট? ওরে পাগল, এইটা তো আমার এখানকার সবচেয়ে বড় অস্ত্র। তুই যদি এখন থেকে আমার সব কথা না শুনিস আর আমাকে বিরিয়ানি না খাওয়াস, তবে এই ভিডিওর পরবর্তী গন্তব্য সোনালির হোয়াটসঅ্যাপ। আর সোনালি ওটা দেখা মানেই সবুজ আহমেদের মানচিত্র চিরতরে ছিঁড়ে দেওয়া। রোদ পেছনের সিটে হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাচ্ছে। সে বলল, সবুজ ভাইয়া, রাত্রি তো বলছিল সোনালি আপু নাকি আপনার জন্য স্পেশাল একটা তলোয়ার অর্ডার দিছে। এখন এই ভিডিও দেখলে তলোয়ারের বদলে ডায়নামাইট সেট করবে আপনার সিটে। আপনি তো দেখি বীর পুরুষ হতে গিয়ে একদম ভিখারি হয়ে গেলেন। আকাশ এতক্ষণ শান্ত মুখে সব শুনছিল। সে এবার মুচকি হেসে বলল, সবুজ, পাইলট হিসেবে তোর ক্যারিয়ার তো ভালোই ছিল, কিন্তু স্বামী হিসেবে তোর ফিউচারটা এখন নিলয়ের হাতের মুঠোয়। নিলয়, ভিডিওটা যত্ন করে রাখিস। সবুজের উড়াউড়ি বেশি বাড়লে ওটা সোনালের কাছে পাঠিয়ে দিস। তারপর দেখবি পাইলট কেমন ডানাকাটা মুরগির মতো ঘরে বসে থাকে। সবুজ এবার করুণ মুখে আজিজের দিকে তাকিয়ে বলল, আজিজ ভাই, তুই আমার নিজের ভাই না? তুই আমারে এভাবে মারলি? নীলিমা ভাবি আর রাত্রি যদি জানতে পারে যে তুই আমার ব্ল্যাকমেল করছিস, তবে ওরা কিন্তু তোর সাপোর্ট করবে না। নিলয় হেসে বলল, আরে না, নীলিমা তো আরো খুশি হবে। ও বলবে, ঠিক আছে, ওর চিকিৎসা আমি বিনা টাকায় করব। সবুজ, এখন তাড়াতাড়ি বল, বাড়িতে পৌঁছে তুই আমাদের সবাইকে কি খাওয়াবি? নাকি সোনালির কাছে ভিডিওটা পাঠাবো? সবুজ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে ভাই, তোরা জিতলে যা খেতে চাস সব খাওয়াবো, শুধু ভিডিওটা পাঠাস না। সোনালি বাপের হাতে মরাচ্ছে, তোদের হাতে লুটা ভালো। আকাশের অট্টহাসিতে গাড়ির নিস্তব্ধতা আবার ভেঙে গেল। সবুজের বীরত্ব এখন ব্ল্যাকমেলের শিকার, আর আজিজ নিলয়ের শয়তানি হাসিতে সকলের রোদটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল।
সবুজ তো আসলে শয়তান মানুষ। শয়তান হয়তো ভাবে পৃথিবীতে যখন সবুজকে তৈরি করে আল্লাহ পাঠালো, তখন শয়তানকে আবার নতুন করে তৈরি করা কি প্রয়োজন ছিল। এবার এক নজর আজিজের দিকে তাকিয়ে আবার শুরু করলো। মণ্ডপের কোনায় বসেছিলাম আমি, আজিজ ভাই এলো পরে লুঙ্গি, সুন্দরী দেখে সে কট খেয়ে গেলি, মানচিত্র হলো তার ভঙ্গি। আজিজ আবার জোর করে চিৎকার করে সবুজকে মারতে শুরু করলে এবং বলল, গাড়ির ভেতর তখন কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে। সবুজের মুখে আজিজকে নিয়ে বাঁধা দ্বিতীয় প্যারোডি গানটা শেষ হতে না হতেই আজিজ আর সহ্য করতে পারল না। মণ্ডপে কোনায় বসেছিলাম আমি, আজিজ ভাই এলো পরে লুঙ্গি, সুন্দরী দেখে সে কট খেয়ে গেলি, মানচিত্র হলো তার ভঙ্গি। এই লাইনটা শোনা মাত্রই আজিজ গর্জে উঠল। ওই শয়তানের বাচ্চা, তোরে আজকে আমি ল্যান্ড করাবো, কিন্তু মাটিতে না, সরাসরি কবরে। বলেই আজিজ ঝাঁপিয়ে পড়ল সবুজের উপর। চলন্ত গাড়ির পেছনে ছিটে শুরু হলো মল্লযুদ্ধ। আজিজ বেধড়ক কিলচর ঘুষি চালাতে লাগলো সবুজের ওপর। সবুজও কম যায় না, সেও হাত পা চালিয়ে পাল্টা মারার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সময় নিলয় পাশ থেকে সবুজের দুটো হাত শক্ত করে ধরে ফেলল। নিলয় হেসেই খুন, কিন্তু হাত ছাড়ল না। সবুজ আটকা পড়ে ছটফট করতে করতে গালমন্দ শুরু করলো। ওই হারাবি নিলয়, সারা মারে শুয়োরের জাত, আজিজটার আগে কেলিয়ে নিই, তারপর তোরে দেখব হারামজাদা। আমার ভিডিও বানিয়ে বোরে পাঠানোর হুমকি দিস শালা, আমি এখন তোরে ল্যাংটা করে কেলাবো, তাও তোর কিছু বলার থাকবে না। স্যার নিলয় স্যার। নিলয় আরো জোরে চেপে ধরে বলল, আরে না সবুজ ভাই, সোনালি ভাবির কসম, তোর এই ল্যাংটো করার ভিডিওটা আমি কিন্তু মিস করতে পারবো না। আজিজ মার, আরো জোরে মার, 4টা বিয়ের শখ মিটায় দে। চলন্ত গাড়িতে এই মারামারির কারণে মার্সিডিসটা সাপের মতো এইদিক ওদিক দুলতে শুরু করলো। হাইওয়ের অন্য গাড়িগুলো হর্ন দিয়ে সরে যাচ্ছে। ড্রাইভিং সিটে বসা আকাশের তখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে স্টিয়ারিং শক্ত করে ধরে পেছনের দিকে তাকিয়ে বাঘের মতো গর্জে উঠল। ওরে বলগুলো, খুব ঘন্টার বলকে আমি গাড়িতে তুললাম, বলগুলো আমার গাড়ি মাঝরাস্তায় দুলিয়ে ছাড়লো। তোদের জন্য কি আমার অ্যাক্সিডেন্ট করতে হবে? শান্ত হয়ে বস, নাহলে সবাইকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেবো। আকাশেরই রুদ্রমূর্তি আর চরম গালাগাল শুনে গাড়ির ভেতর এক মুহূর্তের জন্য পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। আজিজ সবুজের কলার ছেড়ে দিল। নীলের সবুজের হাত আলগা করলো। সবাই বড় বড় চোখ করে আকাশের দিকে তাকিয়ে রইল, কিন্তু এই নিস্তব্ধতা স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। ঠিক তখনই নিলয় একটা অদ্ভুত আওয়াজ করে হেসে উঠল। সেই হাসি সংক্রামিত হলো সবার মাঝে। আকাশ নিজেও নিজের রাগের কথা ভেবে আর হাসি চেপে রাখতে পারল না। পুরো গাড়িতে তখন অট্টহাসি রোল, হো হো হা হা শব্দে মার্সিডিজের ছাদ ফেটে যাওয়ার অবস্থা। হাসি একটু থামলে নিলয় সবুজের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, আকাশ ভাই ঠিকই বলেছে, অন্য কিছু করে তো আর মাঝ রাস্তায় গাড়ি নাড়াতে পারিনি। আপাতত এই লুঙ্গি ম্যান আজিজের মার খেয়েই গাড়িটা কাঁপাই। বলার সাথে সাথে নিলয় আবার সবুজের হাত ধরল, আর আজিজ আবার শুরু করলো সবুজের পিঠে দুমদাম ঘুষি। সবুজ আর্তনাদ করে উঠল। ওরে আকাশ ভাই বাসা, এরা আমারে মেরেই ফেলবে। আকাশে পারি হেসেই খুন, সে আর বকল না, শুধু আয়নেই সবুজের বিধ্বস্ত দশা দেখে মুচকিয়ে হাসল। গাড়ির হর্ন বাজিয়ে হাসাহাসি আর মারামারির এই জ্যান্ত পাগলখানা এগিয়ে চলল আকাশের ফ্ল্যাটের দিকে। সোনালি ফোনটা হাতে নিয়ে নীলিমাকে ডায়াল করলো। নিলয় আর সবুজের বন্ধুত্বের সুবাদে নীলিমার সাথে সোনালির পরিচয়টা বেশ গাঢ় হয়েছে। নীলিমা বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই আজ খোঁজ নিতেই ফোনটা করা। হ্যালো নীলিমা, শরীরটা এখন কেমন আছে? বেশ অসুস্থ ছিলে? সোনালির মায়াভরা প্রশ্নে নীলিমা ওপাশ থেকে মৃদু হাসল। এখন একটু ভালো আপু, তবে শরীরের দুর্বলতাটা এখনো কাটেনি। ঘরের বাচ্চা সামলাতে হিমশিম খাচ্ছি। নীলিমা কথা শেষ করার আগেই 1.5 বছরের ছোট্ট নিভা তার পায়ের কাছে এসে হাজির। মায়ের শাড়ির আঁচলটা মুঠো করে ধরে সে আধো আধো গলায় বাইনা ধরল। মা, ও মা, তুতু তাবো তাও না মা, তুতু দাও কিন্তু। সোনালি ওপাশ থেকে খিলখিল করে হেসে উঠল। ওরে বাবা, নিভার কথাগুলো তো একদম কিউট মতো শোনায়। নীলিমা, নিভা নিশ্চয়ই পাকা হয়েছে, তাই না? নীলিমা হাসতে হাসতে বলল, আর বলো না আপু, সারাক্ষণই এক জ্বালাতন। সোনালি এবার গলার স্বর একটু নামিয়ে বলল,
নীলিমা, শরীরটা একটু ঠিক হলেই চলো না, আমরা একদিন কি আকাশ ভাইয়ের ছেলেকে দেখে আসি। কোনোদিন দেখিনি তাকে আমি, আর মেঘলার কথা ভাবছিলাম, ওর সাথে অনেক কথা আছে আমার। নীলিমা এক মুহূর্তে ভেবে বলল, একদম ঠিক বলেছ আপু। নিলয়ও বলছিল আকাশের সাথে কথা বলে একদিন আমাদের নিয়ে যাবে। ওর বইয়ের সাথে মন খুলে একটু কথা বলা দরকার। আর বীরের সাথে নিভার আড্ডাটাও বেশ জমবে। নিভা তো ছিল ওদের কাছে দুদিন। নিভা তখনও পাশ থেকে বলছে, মা চলো না তুতু কাপো। সোনালি হেসে বলল, নিভাইকে তাড়াতাড়ি খাবার খাইয়ে দাও, আর আমার খুব শীঘ্রই দেখা করছি। তুমি নিজের খেয়াল রেখো নীলিমা। এই দুই বন্ধুর এই ছোট্ট কথোপকথনই যেন এক পশলা ভালো লাগা বয়ে গেল। মেঘলা আর সাক্ষাতের পরিকল্পনাটা মনে মনে তাদের দুজনেরই আনন্দিত করলো। আকাশে মার্সিডিসটা যখন সিটির জ্যাম পেরিয়ে ফ্ল্যাটের কাছাকাছি, ওদিকে বীরের ধৈর্যের বাদ তখন ভেঙে চুরমার। ড্রয়িং রুম থেকে রান্নাঘর এইটুকু রাস্তা বীর অন্তত 50 বার টহল দিয়ে ফেলেছে। তার পরনে সেই হলুদ টি শার্ট আর নীল প্যান্ট, যেটা পরে সে পাকার মতো মায়ের আঁচল ধরে ঘুরছে। মেঘলা তখন টেবিলে খাবার সাজাতে ব্যস্ত। বীর এসে আবার তার শাড়ি টেনে ধরল। মা, ও মা, তবে তত নাচবে বললে না একটু পরে আসবে, এখনো কেন আসছে না? মেঘলা একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বলল, আসবে রে বাবা, আসবে। তোর পাপা তো আর প্লেন চালিয়ে আসছে না যে 1 মিনিটে চলে আসবে, একটু সবুর কর। বীর এবার গাল ফুলিয়ে বসে পড়ল। তুমি পড়তা মা, আমি পাপাকে কল দিব। সে তার ছোট্ট হাত দিয়ে ইশারা করলো ফোনের দিকে। মেঘলা বাধ্য হয়ে আকাশের নাম্বারে ডায়াল করে বীরের কানে ফোনটা ধরল। প্রথমবার রিং হতে আকাশ ফোনটা ধরল। ওপাশ থেকে বীরের গলার আওয়াজ শোনা মাত্রই আকাশের সব ক্লান্তি মুছে গেল। পাপা, তুমি তো তার, তুমি তত নাচবে। আকাশ হেসে বলল, এই তো বাবা, আমরা একদম ফ্ল্যাটের নিচে, আর 2 মিনিট। বীর এবার খুব গম্ভীর হয়ে মুরব্বীদের মতো বলতে শুরু করলো, পাপা তাড়াতাড়ি আতো, মা তৎকালি রান্না করলেতে, তুমি দেরি করলে তৎকালি ঠান্ডা হয়ে যাবে তো। বীরের মুখে তরকারিকে তৎকালি শুনতে পেয়ে গাড়ির ভেতরে থাকা নিলয় আর সবুজ হো হো করে হেসে উঠল। আকাশও হাসি চেপে রাখতে পারল না, সে আদুরে গলায় বলল, ঠিক আছে বাবা, তৎকালি ঠান্ডা হতে দেব না, আমরা সিঁড়ি দিয়ে দৌড়ে উঠছে। ফোনটা রেখেই বীর আনন্দে সারা ঘর নাচতে শুরু করলো। সে রান্নাঘরের দরজায় গিয়ে মেঘলাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, মা, ও মা, পাপা আসতে, তৎকালি বেল করলো, পাপা আসতে। মেঘলা মুচকি হেসে বীরকে কোলে তুলে নিল। তার এই ছোট্ট ছেলেটাই যেন এই বাড়ির প্রাণ। একটু পরে দরজার কলিং বেলটা বেজে উঠল, আর বীর পাপা, পাপা বলে মায়ের কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। এক অদ্ভুত সুন্দর আর মায়াবী মুহূর্তের অপেক্ষায় তৈরি হলো পুরো বাড়িতে। কলিং বেলের শব্দ শুনে বীর এক দৌড়ে দরজার কাছে গেল। তার ধারণা পাপা চলে এসেছে, কিন্তু দরজা খুলতেই দেখা গেল পাশের ফ্ল্যাটের উমা দাঁড়িয়ে আছে। উমা মেঘলাদের বাসায় প্রায়ই যাতায়াত করে। আজ সে তাদের জন্য কিছু ডাঁটা শাক আর সজিনা নিয়ে এসেছে। মেঘলা খুশি হয়ে সেইগুলো নিল, কিন্তু দরজার এক কোণে দাঁড়িয়ে বীরের মুখ তখন আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে আছে। সে মনে মনে পাপার জন্য যে সিংহাসন পেতে রেখেছিল সেখানে এই আন্টিকে দেখে তার পিত্তি চলে গেল। উমা হেসে বীরের গাল টিপে দিয়ে বলল, কি বীরবাবু, কেমন আছো? বীর এক ঝটকায় উমার হাত সরিয়ে দিয়ে মুখে ভেঙচি কাটল, তারপর গটগট করে ভেতরে চলে গেল। উমা একটু অপ্রস্তুত হয়ে হাসলো, তারপর বিদায় নিয়ে লিফটের দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই ঘটল বিপত্তি। উমা কিছু দরকারে নিচে গেল। ফেরার সময় যখন লিফটে উঠতে যাবে ঠিক তখনই হুটহাট শব্দ করতে করতে 5 জন সুঠামদেহী যুবক সেখানে এসে হাজির। উমা থমকে দাঁড়ালো। এদের মধ্যে সে কেবল আকাশ তালুকদারকে চেনে, কারণ সে বীরের পাপা। বাকি 4 জনকে দেখে উমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বিট মিস করলো। কি অসাধারণ সুদর্শন আর স্মার্ট এক একজন। বিশেষ করে তাদের পোশাক আর হাঁটার ভঙ্গি বলে দিচ্ছে এরা সাধারণ কেউ নয়। উমা একটু লজ্জা পেয়ে একপাশে সরে দাঁড়িয়ে তাদের যাওয়ার পথ করে দিল। আকাশ গম্ভীর মুখে সবার আগে ঢুকে গেল লিফটে।
বাকিরা ঢোকার সময় উমা বেশ লাজুক ভঙ্গিতে লিফটের এক কোণে সিটিয়ে দাঁড়িয়ে রইল। একে তো সুদর্শন ছেলে, তার উপর তাদের গায়ে দামি পারফিউমের গন্ধে উমা যেন মহা আকাশে ভাসছে। উমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় খুব ভদ্রভাবে হাসল। তার সেই কিলিং ইসমাইল দেখে উমার হাতের ঘাম ছুটতে শুরু করেছে। নিলয় নরম গলায় বলল, না না আপু, সমস্যার কিছু নেই, আপনি আগে যান। উমা চলে গেল। সে লিফটের বাটম চাপলো 4 তলা। এটা দেখে নিলয় বলল, আচ্ছা আপু, আপনি কি এই ফ্লোরেই থাকেন? উমা লাজুক ভঙ্গিতে বলল, জি। মেয়েটাকে লজ্জা পেতে দেখে সবুজ চোখ মুখ উল্টে মুখ ভাঙালো তার দিকে। নিলয় আবার বলল, তা আপনার নামটা কি আপু? উমা লাজে রাঙ্গা হয়ে নিচু স্বরে উত্তর দিল, জি, উমা রানী। উমার উত্তর শেষ হতে না হতেই পাশ থেকে সবুজের বজ্র কণ্ঠ শোনা গেল। সবুজ বড় বড় চোখ করে আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করে বলল, কি মারানি! লিফটের ভেতর যেন এক মুহূর্তের জন্য শ্মশানে নিস্তব্ধতা নেমে এলো। উমার মুখ অপমানে আর লজ্জে বেগুনি হয়ে গেল। আজিজ সাথে সাথে সবুজের পিঠে এক রামচর বসিয়ে দিয়ে দাঁত কিরমির করে বলল, শালা হারামি, ওটা উমা রানী। নামটা ভালো করে শোনাগে। তুই যা ভাবছিস সেটা না। সব জায়গায় তোর ওই নোংরা বুদ্ধি চলে না। রোদার হাসি চেপে রাখতে পারল না। সে লিফটের দেওয়াল ধরে হাসতে হাসতে বাঁকা হয়ে গেল। উমারানির থেকে মারানি। সবুজ ভাই, আপনার ডিকশনারি তো মারাত্মক। আকাশ নিজের কপালে হাত দিয়ে একপাশে সরে দাঁড়ালো। সে বিড়বিড় করে বলল, মান সম্মানের কেউ রাখলো না, এক একটা জ্যান্ত গন্ডার পাচ্ছি আমি। ছি। উমা তখন লজ্জায় লিফটের থেকে নামার পথ খুঁজছে। লিফটের দরজা খুলতে সে একরকম দৌড়ে নিজের ফ্ল্যাটের দিকে চলে গেল। ওদিকে 5 জন স্মার্ট গুন্ডার হাসি আর গালিগালাজে পুরো করিডর তখন কম্পয়মান। বীরের পাপা আর তার দলবল অবশেষে বীরের তককালির গন্ধে গন্ধে মেঘলা দরজায় গিয়ে কড়া নাড়ল। কলিং বেলের শব্দটা দ্বিতীয়বার কানে আসতে বীরের মেজাজ একদম তুঙ্গে চড়ে গেল। সে সোফার এক কোণে মুখ ফুলিয়ে বসে রইল। মেঘলা রান্নাঘর থেকে গলা উঁচিয়ে বলল, বীর, যা তো বাবা, দেখ তোর পাপা এসেছে মনে হয়, দরজাটা খুলে দে যা। বীর নড়ল না। সে গাল দুটো আরো ফুলিয়ে বলল, না পাপ্পা না, ওই আন্টিটা তো আবার তরকারি দিতে এসেছে, আমি দরজা খুলবো না। মেঘলা হেসে ফেল। উমা রানীর দেওয়া সেই সজিনা আর ডাটা শাক বীরের একদম না পছন্দ। সে ভাবছে ওই আন্টি বুঝি আবার ডাটা নিয়ে হাজির হয়েছে। মেঘলা বাধ্য হয়ে হাতের কাজ ফেলে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে মেঘলার চোখ ছানা বড়া। বাইরে করিডোরে মেঝেতে আকাশ, সবুজ, আজিজ, নিলয় আর রোদ 5 জন মিলে হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাচ্ছে। সবুজের সেই উমা রানী থেকে মা রানীর জোকসটা যেন তাদের থামাতেই দিচ্ছে না। মেঘলাকে দরজার দাঁড়িয়ে থাকতে দেখে সবাই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো এবং গম্ভীর হওয়ার ব্যর্থ চেষ্টা করলো। আকাশ কোনো মতে হাসি চেপে বলল, মেঘলা, আমরা এসে গেছি, ভেতর আসতে পারি? মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইল। সে কিছুই বুঝতে পারল না যে এরা হাসতে হাসতে মাটিতে বসেছিল কেন। সবাই এক একে ফ্ল্যাটের ভিতর ঢুকলো। সবুজ সবার আগে গিয়ে সোফায় বসে থাকা বীরকে এক ঝটকায় কোলে তুলে নিল। বীর হুট করে এমন অচেনা একজনের কোলে উঠে ভীষণ ভয় পেয়ে গেল। সে হাত পা ছুঁড়ে চিৎকার করে উঠল, পা দেখো, একটা লোক আমাকে তুলে তুলে নিতে, পা বাঁচাও। সবুজ বীরের কপালে একটা চুমু খেয়ে অট্ট হাসি দিয়ে বলল, এই বেটা, আমি চোর? তোর বাপের সামনে তোর বাড়ি থেকে তোরে আমি চুরি করব? আর তোর বাপ চেঁচে দেখবে? তোর বাপ তো আমাকে আগে থেকে ডাকাত বলে রাখে, আর এখন অবশেষে ছেলে আমাকে চোর বানাচ্ছে। আকাশ, তোর ছেলে তো দেখে একদম তোর মতোই হয়েছে। নিলয় পাশে দাঁড়িয়ে বীরকে টিটকারি দিয়ে বলল, হ্যাঁ বাবা বীর, ঠিকই ধরেছ। এই সবুজ চাচু তোমার চুরি করে নিয়ে যাবে, আর কোথায় যে বিক্রি করে দেবে তার ঠিক নেই। বীর তখন নিলয়কে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল। নিলয়কে সে আগে 2-1 বার দেখেছে। সে এবার তার ছোট ছোট চোখগুলো আরো সরু করে নিলয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার বউ তুই। নিলয় তো আকাশ থেকে বলল। সে চোখ বড় বড় করে বলল, বউ? কোন বউ? বীর এবার রাগে গজগজ করে বলল, আমার নিভা, নিভা তুই। ওলে তুমি নিয়ে তুলে গিয়েছিলে, আর নিয়ে তুমি নিভাকে দাও।
বীরের মুখে নিজের মেয়ের কথা শুনে নিলয় আর স্থির থাকতে পারল না। পুরো ড্রয়িং রুমে তখন হাসির বোমা ফাটল। নিলয় সবুজের পিঠে চাপড় মেরে বলল, সাবাস নিলয়, তোরই তো বিয়ে এখন বড় ক্রিমিনাল ভাবছে। আকাশ, আমি তো দেখছি তুই আর নিলয় এখনই বিয়ে হয়ে গেছিস। জামাই তো শ্বশুরকে ছাড়ছে না। আকাশ নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সে বীরের দিকে তাকিয়ে বলল, পাপা, তুমি সব কি বলছো? নেভা তো ওর বাবার কাছেই থাকবে। বীর এবার আরও বলল, না, পাপা বলেছে নিবাকে পটিয়ে বিয়ে তুলতে। নিবা আবার বউ। নিলয় এবার আকাশ থেকে বলল। সে রোষাল চোখে আকাশের দিকে তাকালো। নিশ্চয়ই ওর হারামজাদা বাপ নিজেই বীরের কানে এসব ঢুকিয়েছে। নিলয় রেগে গিয়ে বলল, আকাশ, এই 2.5 বছরের বাচ্চার মাথায় এসব কে ঢুকিয়েছে? তোদের কি একটু আক্কেল নেই? আকাশ তখন হাসতে হাসতে সোফা থেকে পড়ে যাওয়ার দশা। সে বলল, আরে ভাই, আমি তো শুধু বলেছিলাম নেভা খুব সুন্দর, বাকিটা বীর নিজে বুঝে নিয়েছে। ছেলে আমার জিনগতভাবেই স্মার্ট। এ নিয়ে বন্ধুদের মধ্যে তুমুল খুনসুটি আর হাসাহাসি শুরু হলো। বীর তখনও নিলয়কে সন্দেহের চোখে দেখছে, যেন নিলয় এখনই তার বউকে লুকিয়ে রেখেছে। মেঘলা দরজায় দাঁড়িয়ে এর পাগলামি দেখছিল। সে এবার মুচকি হেসে শাসন করার গলায় বলল, অনেক হয়েছে, এবার সবাই থামুন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে টেবিলে আসুন, খাবার সব রেডি। বীরের তোকালি ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। সবুজ লাফিয়ে উঠে বলল, চল রে আজিজ, হাত দিয়ে আসি। আজ বীরে বউয়ের বাবার পুক্কি বাজানোর আগে পেটটা ভরে নেই। পুরো ফ্ল্যাট তখন বন্ধুদের প্রাণবন্ত আড্ডা আর বীরের আধো আধো শাসনে গমগম করতে লাগলো। শহরের এক ব্যস্ত রাস্তার মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছে সোনালি আর নীলিমা। নীলিমার কোলে ছোট্ট নিভা মায়ের গলা জড়িয়ে ধরে উৎসুক চোখে চারপাশ দেখছে। তারা আজ মেঘলাদের ফ্ল্যাটে যাবে, কিন্তু ঠিক রাস্তা চিনতে পারছে না। তাই তারা চাঁদের জন্য অপেক্ষা করছে। চাঁদে তাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। কিছুক্ষণ বাদেই চাঁদের গাড়ি এসে থামলো। নীলিমা হাসি মুখে এগিয়ে আসলো। কেমন আছো তুমি চাঁদ? অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। চাঁদ মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ আপু, ভালো আছি। জ্যামের কারণে একটু দেরি হয়ে গেল। নীলিমা এবার সোনালির দিকে ইশারা করে বলল, চাঁদ, একে চেনো তো? এটা তোমার সবুজ ভাইয়ের বউ সোনালি। চাঁদ সোনালির দিকে তাকিয়ে নম্রভাবে বলল, হ্যাঁ, আমি একবার দেখেছিলাম। সোনালি কোনো কথা বলল না। সে শুধু এক দৃষ্টিতে চাঁদের স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে রইল। সোনালির মনে হলো এই মেয়েটার চেহারায় কি অদ্ভুত এক মায়া, যেন কত বছরের চেনা, কত আত্মার টান। কিন্তু সোনালি নিজের মনের ভাব লুকিয়ে মৃদু হাসল। এরপর তারা তিনজন নিভাকে নিয়ে রওনা দিল মেঘলাদের ফ্ল্যাটের দিকে। এদিকে ফ্ল্যাটের ভেতরে পরিবেশ তখন একদম অন্যরকম। ড্রয়িং রুমে যেন একটা ছোটোখাটো যুদ্ধক্ষেত্র। সবুজ আর আজিজ সোফায় গা এলিয়ে দিয়ে বীরের কিডস ভিডিও গেমে বুঁদ হয়ে আছে। দুজনে মিলে চেঁচাচ্ছে, মার মার, গোল দে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা পৃথিবীর সব কাজ ভুলে গেছে। পাশে বসে আকাশ আর নীলয় খুব গম্ভীর কোনো একটা ব্যবসায়িক আলাপ করছে। ওদিকে বীর তার প্রিয় রোজ্জাচ্চুর সাথে কার্পেটে বসে একটা রোবট সেট করে ব্যস্ত। মেঘলা রান্নাঘরে দুপুরের রান্নার আয়োজন শুরু করেছে। সবাই যেহেতু আজ সারাদিন এখানেই থাকবে, তাই রান্নার ধুম পড়ে গেছে। হুট করে এই বীরে মনে পড়ে গেল তার আসল মিশনের কথা। সে রোবট ফেলে দৌড়ে আকাশের কাছে গিয়ে বলল, পাপা চলো, বাইকে লাইটিনে দাবো বলে দিলে তো, চলো না পাপা। আকাশ বীরকে কোলের কাছে টেনে নিয়ে খুব গুরুত্বের সাথে বলল, আরে পাপা, তুমি কি খবর শোনো না? এখন তো ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে। ইরান তো আমাদের তেল দেয় না। আর ওই যে হরমুজ প্রণালী, ওটা ওরা বন্ধ করে দিয়েছে, যার জন্য পেট্রোল পাম্পে একদম তেল নেই পাপা। তেল ছাড়া বাইক কিভাবে চলবে বলো? আর এই বছরে বীরের মাথায় ইরান, ইসরায়েলের আর হরমুজ প্রণালী কিছুই ঢুকলো না। সে শুধু বুঝলো পাপা তাকে ঘোরাতে নিয়ে যেতে চাইছে না। সে মুখটা হাড়ির মতো করে ফুলে বলল, আমি তিতু জানি না, আমি লাইভিনে দাবো। বীরের জেদ তখন পাহাড় সমান হয়ে দাঁড়ালো। তখন আকাশ আর কোনো উপায় না পেয়ে তাকে কোলে তুলে নিল। আকাশ বুঝতে পারলো ঘরে শান্তি ফেরাতে হলে বাইক বের করতে হবে। সে নিলয় আর বাকিদের উদ্দেশ্যে বলল, তোরা থাক, আমি ওকে নিয়ে তালুকদার বাড়ি থেকে বাইকটা নিয়ে আসছি।
আকাশ বীরকে নিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে তখনও সবুজ আর আজিজ গেমে নেশাই মত্ত। আর রোদ এক একা রোবটটা নিয়ে নাড়াচাড়া করছে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই, যেন সময়টা এখানে থমকে গেছে। তালুকদার বাড়ির গ্যারেজ থেকে আকাশ যখন তার প্রিয় বাইকটা বের করলো, বীরের আনন্দ তখন দেখে কে। সে ডানা কাটা পাখির মতো লাফাচ্ছে। আকাশের কোলে উঠে বাইকের ট্যাঙ্কের উপর বসে সে দুহাত হ্যান্ডেল ধরার ভান করে মুখ দিয়ে শব্দ করছে। পপ পপ, পাপা তোলো। আকাশ বাইক স্টার্ট দিতেই দেখলো ফুয়েল ইন্ডিকেটর একদম লাল হয়ে আছে। সে বিড়বিড় করে বলল, যা ভেবেছিলাম তাই, তেল তো একদম শেষ পর্যায়ে। দেখা যাক পাম্পে কিছু পাওয়া যায় কিনা। রাস্তায় বের হতে বীরের খুশিতে ডানা গজানো দশা। বাতাসে ঝাপটা তার কচি মুখে লাগছে, আর সে আকাশের চশমাটা টেনে ঠিক করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। পেট্রোল পাম্পে পৌঁছাতেই আকাশের চোখ চড়ক গাছ। পাম্পের প্রবেশ পথে বড় করে বোর্ড ঝুলছে, তেল নেই। আকাশের মেজাজটা মুহূর্তেই চড়ে গেল। সে বাইক থামিয়ে পাম্পের লোকটার দিকে তাকালো। লোকটা শুকনো মুখে বলল, স্যার, গাড়ি আসেনি আজ, স্টক একদম নীল। আকাশ একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বীরের দিকে তাকালো। বীর তখনও অবুঝের মতো তাকিয়ে আছে। আকাশ নরম গলায় বলল, পাপা দেখো, ও আঙ্কেল বললো তেল নেই, এখন তো বাইক চলবে না, চলো আমরা বাড়ি ফিরে যাই। বীরের হাসি খুশি মুখটা মুহূর্তে তপ্ত রোদে শুকিয়ে যাওয়া বেলুনের মতো হয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, না, তুমি মিথ্যা বলতো, আমি ডাইভিং তুলবো। আকাশ বুঝতে পারল বীরের অভিমানটা বেশ গভীর। সে তাকে ভোলানোর জন্য পাশের একটা শপে নিয়ে গেল। বীরের সবচেয়ে পছন্দের চকলেট আর একটা খেলনা গাড়ি কিনে দিল। কিন্তু বীরের মুডটা যেন কিছুতেই ঠিক হচ্ছে না। সে চকলেট হাতে নিয়েও গাল ফুলিয়ে আকাশের কাঁধের ওপর মুখ গুজিয়ে বসে রইল। তার একমাত্র দাবি বাইক রাইডিং। অবশেষে কোনো উপায় না দেখে আকাশ ছেলেকে নিয়ে আবার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল। বীরের মন খারাপ দেখে আকাশের খুব মায়া হলো। ছেলের অভিমান ভাঙাতে আকাশ বাইকের স্পিড একটু কমিয়ে দিয়ে গান ধরল। बाइक का जो हाल है वो तुझे कैसे बयां करे, टंकी में भी पेट्रोल नहीं है, तू मैं अब क्या करे। बाइक जो हमारा है, पैसा भी हमारा है, पेट्रोल नहीं तो फिर कुछ जो होता है। ছোট্ট বীর কিছুই বুঝলো না, কিন্তু পাপা মজা করছে এটা বুঝে সব অভিমান ভুলে খিলখিল করে হেসে দিল। আকাশ আর বীর কেবল ফ্ল্যাট থেকে বের হয়েছে, ঠিক তার 5 মিনিটের মাথায় দরজার কলিং বেলটা যেন আর্তনাদ করে উঠল। আজিজ গেমের রিমোটটা সবুজের পেটে ছুঁড়ে মেরে বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। বালবীরের পাপাকে চাবি নিতে ভুলে গেল নাকি উমারানি আবার সজনি ডাটার বদলে আজ কুমড়ো নিয়ে হাজির হলো। গজগজ করতে করতে আজিজ দরজাটা এক ছটকেই খুলল, কিন্তু সামনে দৃশ্য দেখে তার হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে গেল। সামনে নীলিমা, সোনালি আর চাঁদ, একেবারে 3 মূর্তি, সাথে ছোট্ট নিভা। আজিজ 2 সেকেন্ড বড় বড় চোখ করে তাকিয়ে থেকে হঠাৎ কুন্নিশ করার ভঙ্গিতে ঝুঁকে পড়ল। আরে ভাবিগঞ্জে আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে? আপনারা এই ব্যাচেলর টেরায় একেবারে হানা দিলেন, হোয়াট আ সারপ্রাইজ। নীলিমা ভেতরে ঢুকতে ঢুকতে আজিজের কাঁধে একটা থাপ্পড় মেরে বলল, তোরা এখানে কেন রে? নিলয় তো বললো ও জরুরি মিটিংয়ে আছে। আজিজ দাঁত বের করে হাসলো। মিটিং তো অবশ্যই ভাবি, তবে সেটা ফাইল নিয়ে নয়, ভিডিও গেম আর সবুজের গান নিয়ে। তোমাদের বরগুলো তো তোমাদের অত্যাচার থেকে বাঁচতে এখানে পলিটিক্যাল রেফিউজি হয়ে আশ্রয় নিয়েছে। কথাটা শেষ হতেই আজিজকে ধাক্কা দিয়ে 3 নারী ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে দৃশ্য দেখে সোনালি আর নীলিমা যেন বজ্রা হতো। সোফায় সবুজ পা ছড়িয়ে শুয়ে বীরের কার্টুন গেম খেলছে। নীলয় পাশের সোফায় বসে আইস করে সবুজের মাথার চুল টেনে জট পাকাচ্ছে, আর রোদ মেঝেতে উপর হয়ে বীরের প্লাস্টিকের লাল গাড়িটা দিয়ে ভো ভো শব্দ করে খেলছে। নিভা নীলিমার কোল থেকে লাফিয়ে নেমে চিৎকার দিল, পাপ্পা, ও পাপ্পা। নীলয় চমকে পেছনে তাকাতেই দেখল জমদূত থুরি, তার প্রিয়তমা স্ত্রী আর রাজকন্যা হাজির। নীলয় সোফা থেকে নেমে এমনভাবে লাফিয়ে উঠল যেন তার নিচে কেউ জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। সে থতমত খেয়ে হাসি দিয়ে নিভাকে কোলে তুলে নিল। নীলিমা অসুস্থ ছিল যেন এখানে এসেছে দেখে সে আর বকা দিতে পারল না, শুধু মিটিমিটি হাসল।
কিন্তু আসল অগ্নিকাণ্ড ঘটল সবুজের দিক থেকে। সোনালীকে দেখা মাত্রই সবুজের হাত থেকে গেমে রিমোটটা ধপাস করে নিচে পড়ে গেল। সবুজ চোখ দুটো গোল গোল করে বলল, হায় হায়, শুনলে তুই তুই এখানে কেমনে? আল্লাহ কি কোনো জায়গায় আমার কপালে বিয়ের পর শান্তি রাখেনি? যেখানে যাব এই বউ নামক প্যারা হাজির হবে। ওরে আজিজ ভাই, আমারে বাঁচা। এই মেয়েটা তো দেখি গোয়েন্দা লাগানো শুরু করেছে আমার পেছনে। সোনালী কোমরে হাত দিয়ে তেরিয়া হয়ে সামনে এগিয়ে এলো। কি বললে? আমি গোয়েন্দা? আকাশ ভাইয়ের বাসায় আসছে মেঘলার সাথে দেখা করতে, আর সেখানেও তোমার এই সঙ্গের মতো চেহারা দেখতে হবে? তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন তেতো করলার জুস গিলেছো।